শেষ পর্যন্ত জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র সম্ভবত আর হচ্ছে না। গতকাল সরকারের তরফ থেকে যে কথা বলা হলো, সেই কথার পরিপ্রেক্ষিতে এখন ধরে নেওয়া যায় যে এই ঘোষণাপত্র হচ্ছে না। তাহলে কি হচ্ছে? ৭২-এর সংবিধানের কবর রচনার কি হবে, কোন দিকে যাবে পরিস্থিতি, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, শেষ পর্যন্ত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, সেটি বোধহয় আর হচ্ছে না। না হওয়ার মূল কারণটা হচ্ছে এই ঘোষণাপত্র দেওয়ার আগে সমন্বয়করা যে অধ্যত্বপূর্ণ কথা বলেছিল মুক্তিযুদ্ধ সম্পর্কে, ৭২-এর সংবিধান সম্পর্কে, সেটার সঙ্গে বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দল ছাড়া কোনো রাজনৈতিক দল একমত নয়। ৭২-এর সংবিধানের কবর রচনা করার পক্ষে আসলে কেউ নয়, জামাত ইসলাম ছাড়া। আর জামাতকে সঙ্গে নিয়ে এই ধরনের ঘোষণাপত্র দিতে গেলে সরকার যে আরও বেশি বিপাকে পড়বে, এটা বলাই বাহুল্য। এদিকে আমেরিকার চাপ বেড়েছে, ইউ দেশগুলোর চাপ বেড়েছে। এই চাপ সামলাতে সরকার যখন হিমশিম খাচ্ছে, যখন ভারত পুরো দস্তুর লেগে আছে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের সরকারের বিপক্ষে, বর্তমান সরকারের বিপক্ষে, এবং বর্তমান সরকারকে সরিয়ে দেওয়ার নানা রকমের কূটকৌশল তারা অবলম্বন করছে, ঠিক সেই সময় জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, সরকারের পক্ষ থেকে দেয়া হবে না, এমন ঘোষণাও কিন্তু গতকালকে আমরা সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের মুখ থেকে শুনলাম সংবাদ সম্মেলনে যে চারজন উপস্থিত ছিলেন, তাদের বিমর্ষ চেহারাই বলে দেয় সরকারের অভ্যন্তরে কিছু না কিছু ঘটছে। সরকারের অভ্যন্তরে নিজেদের মধ্যেই যে মিলের অভাব রয়েছে, সেটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন কথাবার্তায়। জুলাই বিপ্লব ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে না, এমন কথা বলে মাহফুজ আলম কি বললেন? মাহফুজ আলম বললেন যে এটা ছাত্ররাই দেবে। বিভিন্ন দলের সঙ্গে যে কথাবার্তা বলা, সমন্বয় করা, বিভিন্ন স্টেক হোল্ডারের মতামত নেওয়া, এই কাজটা সরকার করবে এবং আগামী সপ্তাহে করবে। সমন্বয়কদের যে আলটিমেটাম ছিল 15ই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেয়া হবে, সেটা হচ্ছে না এবং কোনো কালেই এটা হচ্ছে না। এটা ছাত্ররা কেন, মানে কেউই এই ঘোষণাপত্র দিতে পারবে না, কারণ এই ঘোষণাপত্রের মূল যে বাণী, মূল যে সুর, সেটা হচ্ছে ৭২-এর সংবিধানের কবর রচনা করা। এই যে শব্দ চয়ন, কবর রচনা করা, এই অধ্যত্বপূর্ণ শব্দ চয়নই তাদের কাল হয়েছে বলে সমালোচকরা বলেন। এই শব্দ চয়নগুলো তারা যদি না করতেন, তারা যদি খুবই স্বাভাবিকভাবে কথা বলতেন, কবর রচনা করার মতো অধ্যত্ব দেখাতে না যেতেন, তাহলে হয়তো রাজনৈতিক দলগুলোকে এক সূত্রে গাঁথা তুলনামূলকভাবে সহজ হতে পারত। কিন্তু কবর রচনা যেহেতু করতে চেয়েছেন, সেহেতু সেই কবর রচনায় কেউই শায়িত হবে না। জসীমউদ্দিনের কবর কবিতা আর কেউ লিখতে চান না এই সময়ে এসে, 2025 সালে এসে। সেই কারণেই এটা হচ্ছে না। এবং এর পেছনে সবথেকে বড় যে কারণটা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আমেরিকার চাপ বেড়েছে এই সরকারের ওপরে। বাইডেন প্রশাসনের বিদায় বেলায় আমেরিকার চাপ এতটাই বেড়েছে যে সরকার যখন দেশে নানা কিছু করতে ব্যর্থ হচ্ছে, তখন এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো নেই, বরং কাটাকাটি, রেষারেষির সম্পর্ক রয়েছে। কারণ এই ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে $500 মিলিয়ন কিন্তু বিনিয়োগ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প সেটা খুব ভালোভাবে মনে রেখেছেন। সেই নির্বাচনের পরেই ঢাকা থেকে তাকে অভিনন্দন জানাতে যাওয়া তার প্রতিনিধি দলের কাছে ডক্টর ইউনূসের খোঁজ নিয়েছিলেন। তিনি জানতে চেয়েছিলেন কে এই ব্যবসায়ী, তার খোঁজ কি, এরকম বলেছিলেন। এবং সেই সময় ডোনাল্ড ট্রাম্প জেতার পরে ডক্টর ইউনূস যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যও কিন্তু তার কাল হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডক্টর
ইউনূসের সম্পর্ক ভালো হচ্ছে না, আর ভালো হচ্ছে না বলেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার আগেই ডক্টর ইউনূসের সরকার নড়বড়ে হয়ে গেছে এমন আলোচনা চতুর্দিকে চলছে। সবাই বলছেন যে ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সরিয়ে দিয়েছেন এবং তার পরের স্টেপ হতে যাচ্ছে ডক্টর ইউনূস। ওদিকে ইলন মাস্ক উঠে পড়ে লেগেছেন জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তার নিজেরই প্রতিষ্ঠান যেটা সাবেক টুইটার, সেই এক্স হ্যান্ডেলে একটা পোস্টও তিনি দিয়েছিলেন। সেখানে মতামত জানতে চেয়েছিলেন এই ট্রুডোকে আর ক্ষমতায় রাখা যায় কিনা, তাকে বহিষ্কার করা উচিত কিনা। সেখানে 20 লাখ জনগণ অংশগ্রহণ করেছিলেন। বোঝাই যাচ্ছে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতি বিষয়ক একজন ভালো মানের উপদেষ্টা হয়ে উঠেছেন এবং ইলন মাস্কও যে অনেক কিছু হ্যান্ডেলিং করবেন সেটা কিন্তু বোঝাই যায়। ওদিকের আবহাওয়া যখন গরম, একদিকে ব্রিটেনের কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো যখন থাকতে পারলেন না, পদত্যাগ করতে বাধ্য হলেন, তখন ডক্টর ইউনূস কি থাকতে পারবেন নাকি পদত্যাগ করে তাকে চলে যেতে হবে দেশ ছেড়ে? আর ডক্টর ইউনূস যদি পদত্যাগ করেন এই উপদেষ্টা পরিষদের কি হবে সেটাও একটা বড় ব্যাপার। এবং এই দর কষাকষিই নাকি ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার বাইডেন প্রশাসনের বর্তমানে চলছে। আসলে ঘটনা কি? জুলাই বিপ্লব ঘোষণাপত্রেরই বা কী হবে? যদি ঘোষণাপত্র দিতে না পারে, এই যে আলটিমেটাম দেয়া এবং কবর রচনা যদি তারা করতে না পারে, তারা যে দল নিয়ে আসছে সেই দলের ভবিষ্যৎ তাহলে কি হবে? তাদের আগামী দিনে কি অবস্থা হবে? জনগণের সমর্থন কি তারা আদৌ পাবে? সেই প্রশ্নগুলো কিন্তু সামনে এসে যায়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।